জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল রাতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের উপর ভরসা রাখতে পারছি না। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই, তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। এ সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে আজ সকাল 10টার মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে তার সমর্থকরা। এর মধ্যে কোনো সিদ্ধান্ত না পেলে আরও কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে বলেও জানান বিক্ষোভকারীরা। এই দাবিতে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে আজও ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের রায় আজ। দর্শক, নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজ সকাল 10টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে তার সমর্থকরা বলেছেন নতুন কড়া কর্মসূচি ঘোষণা করবেন। এই কর্মসূচি কি ধরনের হতে পারে সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আর ব্লকেট পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে এখানে আমরা সকাল থেকেই অবস্থান করছি। যদিও আজকে হাইকোর্টের একটি আদেশ রয়েছে, সেই আদেশের উপর নির্ভর করে আসলে ইশরাক হোসেনের সমর্থকরা সিদ্ধান্ত নিবে আসলে কর্মসূচিটি কেমন হবে। এই মুহূর্তে নগর ভবনের সামনে আসলে তেমন নেতাকর্মী নেই, তবে 10টার পরে আসলে তাদের কর্মসূচি, তারা 10টার পর এখানে অবস্থান নেবেন এবং ইতিমধ্যে আসতে শুরু করেছেন। যদিও আমরা একটি মিছিলও দেখেছি যেটি আসলে কোর্টের দিকে গিয়েছে। যেহেতু আজ আসলে হাইকোর্টের রায় হবে বা আদেশ হবে, তো সেই আদেশের উপর যেহেতু নির্ভর করবে, এই জন্য ওনারা অপেক্ষা করছেন আসলে কর্মসূচি কেমন হবে সেটি নির্ধারিত হবে, তারপরে হয়তো সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি, অনেকের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে যেহেতু 2020 সালে আসলে তারা ভোট দিয়ে মেয়র ইশরাককে নির্বাচিত করেছেন মেয়র হিসেবে, কিন্তু এখানে কারচুপির মাধ্যমে আসলে তাকে পরাজিত করা হয়েছে। তো এরপর যেহেতু একটি পট পরিবর্তন হয়েছে এবং ওই ফলকে আসলে বাতিল ঘোষণা করা হয়েছে, তো এক্ষেত্রে আসলে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার কোনো বাধা নেই। তাহলে কেন গড়িমসি করা হচ্ছে, এই বিষয়টা নিয়েই আসলে তারা তাদের যে এই দাবি এবং বিক্ষোভ সেটি কিন্তু তারা করছেন। তো আমরা জানতে পেরেছি 10টার পরে আসলে তারা অবস্থান নেবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। আজ 8ম দিন কিন্তু তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা জানি যে কোর্টের যে আদেশ সেটি কিন্তু 12টার পর হবে। আজকে কিছুটা শুনানি রয়েছে, গতকালও শুনানি হয়েছে। আজ সেই শুনানির পরে দুপুর 12টা নাগাদ হয়তো আদেশ হবে যে মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কি পারবেন না। আদালতের যেটি আদেশ সেটি আসলে দুপুরে জানা যাবে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে সকাল 10টার পরে এই নগর ভবন সহ হাইকোর্টের বিভিন্ন এরিয়ায় তারা জড়ো হবেন। আমরা যদিও কিছু মিছিলও দেখেছি এবং সেখান থেকে হয়তো সিদ্ধান্ত আসবে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে। আসলে মোট কথা আদালতের আদেশের উপরে নির্ভর করছে আসলে আজকের কর্মসূচি। তো এই মুহূর্তে নগর ভবন থেকে এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহার ঘিরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। রেল কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুটোই বিক্রি শুরু হবে। ঈদের আগে আন্তনগর ট্রেনের 31 মে তারিখের টিকিট বিক্রি হবে 21 মে, 1 জুনের টিকিট বিক্রি হবে 22 মে, 2 জুনের টিকিট বিক্রি হবে 23 মে, 3 জুনের টিকিট বিক্রি হবে 24 মে, 4
4 জনের টিকিট বিক্রি হবে 25 মে, 5 জনের টিকিট বিক্রি হবে 26 মে এবং 6 জনের টিকিট বিক্রি হবে 27 মে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। কারণ এইভাবে আমরা টিকিট কেটে কোথাও যেতে পারি না। দর্শক, ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শতভাগ অনলাইন টিকিট বিক্রি নিয়ে এখন যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা বা তারা আর কোনো অভিযোগ করছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সাথী, আসলে এই যে অনলাইনে টিকিট বিক্রি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু যাত্রীদের একটি অভিযোগ ছিল যে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে টিকিটগুলো সব শেষ হয়ে যায়। সেই অভিযোগটি কিন্তু আজকেও করেছেন সাধারণ যাত্রীরা। বলছেন যে আসলে টিকিট 50% অনলাইনে এবং 50% যদি এখানে বিক্রি করা হয় কাউন্টারগুলোতে, অর্থাৎ যে স্টেশনগুলো রয়েছে সেখানে বিক্রি করা হলে যাত্রীদের জন্য সুবিধা হতো। বিশেষ করে অনেকেই কিন্তু অনলাইনের সঙ্গে অভ্যস্ত না, তারা আসলে এখান থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারতো, এমনটি তারা বলছেন। এবং সেক্ষেত্রে সরকারের কাছে তারা আবেদন করেছেন যে বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে প্রতি ঈদের সময়ে এই যে অনলাইনে টিকিট বিক্রি হলেও সেখানে অনেকেই কিন্তু সেই টিকিটগুলো সেখান থেকে সংগ্রহ করেন এবং পরবর্তীতে সেটি কালোবাজারে বিক্রি করেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই কালোবাজারের টিকিটগুলোকে তারা ধরেন এবং তাদেরকে শাস্তির আওতায় আনেন। যে সেজন্যই মানুষজন বলছেন যে আসলে সেই রকম যাতে কোনো ব্যবস্থা না হয়, একটি মানুষ যাতে অতিরিক্ত টিকিট কাটতে না পারে সেই ব্যবস্থাগুলো যেন করা হয়। আজ কিন্তু দেয়া হচ্ছে 31 মে টিকিট। বিশেষ করে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে আসলে সবথেকে বেশি চাপ পড়বে তারা আশঙ্কা করছেন 4 এবং 5 তারিখের যে টিকিটটি রয়েছে সেটিতে বেশি চাপ পড়বে। তবে আজকের টিকিটেও যে একেবারে চাপ ছিল না এমনটি বলা যাবে না। টিকিট যখন থেকে দেয়া শুরু হয় তার কিছুক্ষণের মধ্যে কিন্তু টিকিট শেষ হয়েছে, অল্প কিছু টিকিট এখনও রয়েছে। অর্থাৎ আমরা যতক্ষণ আগে কথা বলেছিলাম তখন যিনি বলেছিলেন কিছু টিকিট রয়েছে, হয়তো বা এতক্ষণে সেটিও শেষ হয়ে গেছে। এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি কিন্তু শুরু হবে দুপুর 2টা থেকে এবং সেখানেও কিন্তু দেখা যাবে যে যাত্রীদের এমন চাপ থাকবে, সবাই কিন্তু একসঙ্গে টিকিটগুলো নেওয়ার চেষ্টা করে থাকেন, যার ফলে কিন্তু চাপ পড়ে সার্ভারে বিভিন্ন সময় হ্যাং করে এবং সার্ভার হ্যাং করলে অনেকে দেখা যাচ্ছে যে সেই সার্ভারটা রিফ্রেশ দিতে দিতে তাদের টিকিট শেষ হয়ে যাচ্ছে। এই অভিযোগগুলো তারা করছেন। সব মিলিয়ে বলা চলে যে ঈদের যে যাত্রা সেটি কিন্তু এখন থেকেই বলা চলে যে শুরু হয়ে গেল। ঈদের যে আনন্দ মুখর পরিবেশ সেটি শুরু হয়েছে এবং এই যাত্রা অব্যাহত থাকবে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে এই ঈদে কিন্তু 10 জোড়া অতিরিক্ত ট্রেন চলাচল করবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। সাথী, ধন্যবাদ আপনাকে। বিক্রির অভাবে বন্ধ হওয়ার পথে বৈধ অস্ত্রের ব্যবসা। মাসের পর মাস গেলেও বিক্রি হয় না কোনো অস্ত্র। বন্যপ্রাণী শিকারে নিষেধাজ্ঞা, লাইসেন্স আর গুলি প্রাপ্তিতে কঠোরতায় কমেছে বিক্রি, এমনটি উল্লেখ করে বৈধ অস্ত্র ব্যবসায়ীরা জানান বিক্রি বন্ধ হয়ে গেলে বাড়বে অবৈধ অস্ত্রের ব্যবহার। মানবাধিকার কর্মী নূর খান বলেন, রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ায় নতুন জায়গা থেকে আধুনিক অস্ত্র কিনছে, এ কারণেই বৈধ অস্ত্রের বেচাকেনাও কমেছে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাংলাদেশে 8 জন অস্ত্র আমদানিকারক এবং 84 জন ডিলার রয়েছে। যারা অস্ত্রের লাইসেন্স পান তারা এসব দোকান থেকে জার্মান, ইটালি সহ বিভিন্ন দেশের তৈরি নানা রকম অস্ত্র কিনে থাকেন। গুলি উঠে ঢুকে গেল, এই ফায়ার করে, আবার একটাবার, আবার একটাবার, এরপর 8 বার দেবেন, 8টা গুলি চলে যাবে। এইটাও বন্ধ, দেখতে ভয়ানক লাগে, এটা ভয় দেখানোর জন্য তৈরি করছে আর কি। এইটাই আপনার 6টা গুলি আসে। 2016 সালের আগে যেখানে প্রতিদিন বিক্রি হতো কয়েকটি অস্ত্র, সেখানে বর্তমানে 6 মাসেও বিক্রি হয় না একটি। মাসে 5 লাখ টাকার আয় নেমেছে 5000 টাকায়। 2016 সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার বিধিমালা ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিরুৎসাহিত করছে। একই কারণে পিস্তল, রিভলভার ও রাইফেল কেনার শর্ত করা হয়েছে কঠিন। 2016 সালে এই যে নতুন যে সার্কুলারটা হলো, সেই সার্কুলারের মধ্যে বলা আছে ব্যক্তিগত পর্যায়ে লাইসেন্স প্রদান নিরুৎসাহিত করা হলো। নিরুৎসাহিত করা হলো মানে তারা দেওয়া বন্ধ করলো, কিন্তু শিকার বন্ধের জন্য এখন আর গুলি বিক্রি হচ্ছে না। আপনার বেচা বিক্রি তো প্রায় বন্ধের কাছাকাছি। কোনো দোকান আছে যারা আপনি দেখবেন 6 মাসের মধ্যে
একটা ক্যাশ বাবু কাটতে পারে নাই। এইসব রেস্ট্রিকশন ইম্পোজ হয়, বন্দুকের ব্যবহার সাংঘাতিক কমে গেছে। আমাদেরকে এত চেক দিচ্ছেন কিন্তু ওদেরকে তো কিছুই করতে পারেন না। আপনি বলেন কটা বন্দুক উদ্ধার করছেন? যারা অস্ত্রের লাইসেন্স পাচ্ছেন অনেক সময় তারা নিজেরাই অস্ত্র আমদানি করছেন বলেও মন্তব্য করেন মানবাধিকার কর্মী নূর খান। পাকিস্তান আমলে যতগুলি বন্দুকের দোকান ছিল, যে জমজমাট ভাব ছিল, সেটা তো এখন নাই। কিন্তু বাইরে কিন্তু অস্ত্রে প্রচুর লাইসেন্স বেড়েছে, অস্ত্র কেনা বেড়েছে। যে লাইসেন্সটা পাচ্ছে সেইটাকে ভিত্তি করে তারা নতুন নতুন জায়গার থেকে অনেক দাম দিয়ে, অনেক অর্থ খরচ করে অস্ত্র আমদানি করছে, যার জন্য আপনি বাইতুল মোকাররমে যান, পল্টনে যান, যে সমস্ত দোকান এখনও অবশিষ্ট আছে তাদের বেচা কেনা নাই বললেই চলে। ব্রিটিশ আমল থেকে চলা স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্র ব্যবসাকে বাঁচিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। 7 মাস পেরিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 145 জন কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র এবং 5,000-এরও বেশি গুলি। লুট হওয়া এসব অস্ত্র দিয়ে জেলা জুড়ে ঘটছে নানা অপরাধ। এদিকে পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সরকার পতনের আগে গেল 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার সময় কারাগার থেকে পালিয়ে যায় 826 জন কয়েদি। লুট হয় 85টি অস্ত্র ও 8,000-এর বেশি গুলি। ঘটনার পর আত্মসমর্পণ ও গ্রেফতারের মাধ্যমে কারাগারে ফেরানো হয় 646 কয়েদি ও উদ্ধার করা হয় 56টি অস্ত্রসহ প্রায় 3,000 রাউন্ড গুলি। তবে এখনও হদিস মেলেনি পলাতক 145 জন কয়েদি ও লুট হওয়া 29টি অস্ত্রসহ 5,000 রাউন্ড গুলির। উদ্ধার না হওয়া এসব অস্ত্রের মাধ্যমে জেলায় সংঘটিত হচ্ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। অস্ত্রগুলা বাড়া হচ্ছে, বাড়ার মাধ্যমে বিভিন্ন অকারেন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় অস্ত্র হাত বদল করছে, এগুলি বিভিন্ন জায়গায় মার্ডার ফার্ডার যা কিছু হইতেছে, সিরিয়াল কিলিং এগুলো হইতেছে, অবশ্যই অস্ত্রের কারণে হচ্ছে। সন্দেহবাসী এখনো আতঙ্ক আছে। নরসিংদী জেলখানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় জনমনে স্বস্তি আসবে না। লুণ্ঠিত অস্ত্রের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তা সামাজিকভাবে কিশোর ও যুবকদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে বলছেন এই অধ্যাপক। স্বাভাবিকভাবে এটা সামাজিক অস্থিরতা তৈরি করবে এবং সামনের যে ইভেন্ট নির্বাচন, আমাদের যে কাঙ্ক্ষিত একটা নির্বাচন গণতান্ত্রিক ধারায় উত্তরণের, সেই জায়গায় কিন্তু দেখা গেল যে অপরাধী চক্র কিন্তু নিঃসন্দেহে তাদেরকে ব্যবহার করে একটা মহল কিন্তু তাদের যে সুযোগ সুবিধা বা আদায় বা যে কোনো অকারেন্স ঘটানোর মতো সম্ভাবনা আছে। আত্মসমর্পণ না করা কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলছেন জেল সুপার। যারা আসলে সারেন্ডার করে নাই এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের জেলা দায়রা মহোদয় এটা নিয়ে তৎপর আছে। আর অতিরিক্ত পুলিশ সুপার জানান, পলাতকদের গ্রেফতারে অভিযান চলমান। অবশিষ্ট যে অস্ত্রগুলো আছে এবং যারা পলাতক আছে তাদের অস্ত্র উদ্ধার এবং নিয়মিত যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এটা তো অবশ্যই সত্য, একটা অস্ত্র যদি বাহিরে থাকে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলার জন্য একটু খারাপ অবস্থায় যায়। এই কারণে আমাদের অভিযান অব্যাহত আছে। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেফতার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জেলাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV। একটি সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আগামী বাজেটে নীতি সহায়তা দেবে সরকার। এর মাধ্যমে মূল্যস্ফীতি লাগাম টেনে জনগণকে স্বস্তিতে ফেরানো সম্ভব হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। RTVকে দেওয়া সাক্ষাৎকারে সালেহুদ্দিন বলেন, বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে ব্যবসায় গতি ফিরিয়ে আনা হবে। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের পর অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর কিছুটা সুফলও মিলছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্যারিফ, ভারতের সাথে বাণিজ্যে টানাপোড়েন নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমন বাস্তবতায় আসছে 2রা জুন ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। কেমন হতে যাচ্ছে 2025-26 অর্থবছরের বাজেট, এমন প্রশ্নের খোলামেলা উত্তর দেন অর্থ উপদেষ্টা। জানান, সাধারণ মানুষের কষ্ট কমাতে দেয়া হবে নীতি সহায়তা। এখন পর্যন্ত এটা গ্রোথ হয়েছে 7% বলে সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। অর্থাৎ চেষ্টা করবো যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুকু করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো
এই জন্য আমাদের আরেকটা ইচ্ছা থাকবে যে লোকের কোয়ালিটি অফ লাইফটা যেন বাড়ে। কর্মসংস্থান বাড়ানো, সড়ক বন্দর সহ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আমাদের যত সব সার্ভিস সেক্টর মানে সেবামূলক এসে লজিস্টিক্স, পোর্ট, রাস্তাঘাট, তারপরে আইটি টেকনোলজি, এগুলি ডেভেলপ না করে কিন্তু ইন্ডাস্ট্রি হবে না, বাড়বে না। সাথে সাথে আমরা চেষ্টা সোশ্যাল সার্ভিস সেক্টর এইবার আমরা চেষ্টা করব, তো খুব বেশি বাড়বে না, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়বো, মার্জিনালি বাড়বে। বিশেষ কোনো ব্যবসায়ীকে নয়, নীতি সহায়তা দেওয়া হবে সবাইকে। আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে, ওরা আসবে, কিন্তু ওখানে কতগুলো আমাদের ইসে আছে শর্ত, যে ওদেরকে কম্পিটিটিভ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড কাজ করতে হবে ওদের। কারণ এর আগে যেটা হয়েছে কম্পিটিটিভ হয় নাই, মুসলিমও কিছু লোক সুবিধা পেয়েছে। এটা কিন্তু যারা ভালো লোক, যারা পিছিয়ে পড়ে আছে অনেক উদ্যোক্তা, এইবার এগুলো কোনো সময় আমরা এগুলো করব না। ব্যবসায়ী চাঁদাবাজি বন্ধ হলে এর সুফল ভোক্তারা পাবেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এখন এটা হচ্ছে যে আমরা তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। শেরপুরে নদ নদীর পানি নিচে নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে কোনো বৃষ্টি না হওয়ায় পাহাড়ি নদী সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী এবং ভোগাই নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণের কারণে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। এতে জেলায় দেখা দেয় আকস্মিক বন্যার শঙ্কা। তবে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে সিলেটের সীমান্তবর্তী 4 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 3 দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জি ও সিলেট সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হচ্ছে তা বর্ষা মৌসুমের স্বাভাবিক চিত্র। এই বৃষ্টির কারণে নদীর পানি বাড়লেও তা বিপদসীমার অনেক নিচে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলেও এসব হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চরমোহনপুর এলাকার খায়রুল ইসলাম, সুন্দরপুর নয়লাডাঙ্গা এলাকার তাজবুল ইসলাম ও বহরমপুর হঠাৎপাড়া এলাকার জালাল উদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে মাঠে ধান কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে আহত হন খায়রুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে জালাল উদ্দিন মারা যান। অন্যদিকে মাঠে থাকা গরু আনতে গিয়ে মারা যান তাজবুল ইসলাম। এ সময় ওই মাঠে থাকা 3টি গরু বজ্রপাতে মারা যায়। শেরপুরের নদ নদীর পানি নিচে নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, জানাবেন শেরপুরে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সাথী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে শেরপুরে গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আপনার শেরপুরের পাহাড়ি নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তবে গত 20 ঘন্টায় আমাদের শেরপুরে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যার পানি, ঢলের পানি, পাহাড়ি ঢলের পানি অনেকটাই কমেছে। নদ নদীর এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তাদের মাঠের ফসল 94% কর্তন করা হয়েছে। তো যদি আকস্মিক বন্যা ঘটেও তবে এটি তেমন একটি প্রভাব পড়বে না ফসলের উপরে। তো এই মুহূর্তে আমি কথা বলছি কৃষি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের সাথে। ধন্যবাদ আপনাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এটা একটু স্বাভাবিক প্রক্রিয়া, একটা নিচের দিকে প্রবাহিত হবে আমাদের সোমেশ্বরী এবং মহারশী নদীর দিক দিয়ে।
নিচুর দিকে গজারমারি বিল এবং মালিজিকান্দা হাতিবান্ধা নিচু এলাকার দিকে পানি প্রবাহিত হচ্ছে। গত কাল বিকেল 3টার আগ পর্যন্ত আমাদের ঝিনাইগাতি উপজেলায় 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং শেরপুর সদর উপজেলায় হয়েছে 67 মিলিমিটার এবং নালিতাবাড়িতে হয়েছে 125 মিলিমিটার বৃষ্টিপাত। এই গত 20 ঘন্টায় এখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে আমাদের নদ নদীর পানি অনেকটাই কমে গেছে। আমরা এই চলতি বোরো মৌসুমে আমাদের 14,622 হেক্টর জমিতে আমরা বোরো ধান আবাদ করেছিলাম। ইতিমধ্যে আমরা 13,600 হেক্টর ধান কর্তন করে ফেলেছি। যে বাকি ধানগুলো রয়েছে সেই ধানগুলো আমাদের উঁচু জমিতে অবস্থিত, সেখানে এই পাহাড়ি ঢল হলেও বা আকস্মিক বন্যা হলেও এই ধানগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি, এই ভারী বর্ষণের ফলে আমাদের যে পাতা জাতীয় যে শাকসবজিগুলো ছিল সেগুলো কিছুটা আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে আমাদের মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা জানাতে পারবো। জি সাথী, এই ছিল আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের সর্বশেষ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য প্রায় 406.49 লাখ টাকার ব্ল্যাঙ্ক স্মার্ট কার্ড ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং সার্ভিসেস শীর্ষক প্রকল্পের অধীনে ব্ল্যাঙ্ক স্মার্ট কার্ড ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান BMTF লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ব্ল্যাঙ্ক কার্ড ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক বানু মুশতাক। মঙ্গলবার ঘোষণা করা হয় 77 বছর বয়সী এই বিজয়ীর নাম। কান্নাড়া ভাষায় রচিত গল্প সমগ্র হার্ট ল্যাম্প বইয়ের জন্য বিশেষ এই সম্মাননায় ভূষিত হন তিনি। দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবনের উপর নির্মিত 12টি ছোট গল্প সংকলিত হয়েছে এই বইয়ে, যেখানে উঠে এসেছে নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র ও সংগ্রাম। পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী। নারী অধিকার নিয়েও কাজ করেন তিনি। হার্ট ল্যাম্প বইটি কান্নাড়া থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন দীপা বাস্তি। গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসনের জেরে দেশটির সঙ্গে সব ধরনের মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এই হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি। গাজার বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করার মতো না, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজার বিপর্যয়কর পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখবে কিনা পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের অনাহার নীতির ফলে গেল 2 মার্চ থেকে গাজায় মৃত্যুবরণ করেছে অন্তত 326 ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, ইসরায়েল সীমিত আকারে মানবিক সহায়তা শুরু করার অনুমতি দেওয়ার একদিন পরেও গাজায় কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। ফলে সেখানে দুর্ভিক্ষের মুখে পড়েছে বহু মানুষ, সৃষ্টি হয়েছে মানবিক সংকট। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। সিরিজ জয়ের মিশন নিয়ে তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। দ্বিতীয় ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লিটন দাসের দল। আর সিরিজ নিজের করতে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। এদিকে এই সিরিজ শেষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। নাজমুল সাকিবের রিপোর্ট। সিরিজের শেষ টি-20 ম্যাচটি হওয়ার কথা ছিল শুধুই নিয়ম রক্ষার, তবে এখন তা পরিণত হয়েছে সম্মান রক্ষার লড়াইয়ে। আমিরাতের বিপক্ষে সিরিজ হারের কলঙ্কিত গল্প এড়াতে তৃতীয় টি-20তে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম টি-20তে জয়ের পর যে আত্মবিশ্বাসটা জড়ো হয়েছিল টাইগার শিবিরে, দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হার যেন তাই ম্লান করেছে। পাকিস্তান সফরের আগে তাই আত্মবিশ্বাস বাড়াতে শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজটা নিজেদের করা জরুরি টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে আসতে পারে একাধিক পরিবর্তন।
এদিকে দ্বিতীয় টি-20তে দাপুটে জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত। ঘরের মাঠে বাংলাদেশকে সিরিজ হারিয়ে টি-20তে নতুন অধ্যায় রচনা করতে চায় ক্রিকেটের তরুণ দলটি। নাজমুস সাকিব, RTV। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।